তিথির শ্বশুরবাড়ির রান্নাঘর একেবারে মিডল ক্লাস পরিবারের টিপিক্যাল রান্নাঘরের মতো। সেই রান্নাঘরে তেলকালি লেগে থাকে। এমনকি তিথি মশলা, বিস্কুট কিংবা অন্যান্য রান্নার সামগ্রী রাখার জন্য কোনোদিনই ফ্যান্সি কোনো ডিব্বা বা কৌটো ব্যবহার করে না। বরঞ্চ জোয়ান কিংবা আমলকি এছাড়াও চামানপ্রাশ শেষ হয়ে গেলে সে কৌটোগুলোতে মশলাপাতি এবং যাবতীয় সরঞ্জাম ভরে রাখে। কারণ তিথি কোনোদিনও জিনিসপত্র নষ্ট করতে পছন্দ করে না। রান্নাঘরে ফ্রিজ আছে ঠিকই, কিন্তু সেই ফ্রিজের আলো কেটে যায়। অন্যদিকে মাইক্রো ওভেনের বাটন 10 বার প্রেস করার পর একবার খাবার গরম করা সম্ভব হয়। গ্যাস ওভেনেও ময়লা জমে থাকে। কিন্তু এরকম পরিস্থিতির মধ্যেই তিথি তার শ্বশুরবাড়ির পরিবারের জন্য ভালো মন্দ খাবার রান্না করে। একদিন, বেকার ফ্রিজ কিনে এখন তোমার দাদা কেন টাকা নষ্ট করবে? কিছুদিন পরে তোমার কলেজে অ্যাডমিশনের জন্য টাকা দিতে হবে। এখন ফ্রিজ কিনলে সেই টাকাটা কোথায় পাবে? তাছাড়া আমি তোমার দাদাকে বলেছি ফ্রিজ সারাই করার লোককে ডেকে নিয়ে আসতে। উফ বাবা, পারো বটে। এখন এই গরমের মধ্যে কষ্ট করি আর কি? কোনো কষ্ট করতে হবে না। দেখো, রান্নাঘরের কোনায় একটা কলসিতে করে জল রেখে দিয়েছি। ওখান থেকে জল নিয়ে খাও, কারণ কলসির জল খুব ঠান্ডা হয়। বৌদির কথা শুনি চন্দ্রানী একেবারে অবাক হয়ে যায়। সে বাধ্য হয়ে কলসি থেকে জল ঢেলে খেয়ে নেয়। এভাবেই তাদের সংসার কোনো মতে চলে যায়। কয়েকদিনের মধ্যে একজন মেকানিক এসে ফ্রিজটা কোনো মতে ঠিক করে দিয়ে চলে যায়। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন সবাই লাঞ্চে টেবিলে বসে খাবার খাওয়ার সময় তিথি প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্লেটে খাবার নিয়ে আসে। কারোর জন্য কাঁসার প্লেট, কারোর জন্য প্লাস্টিকের প্লেট, কিংবা কারোর ভাত খাওয়ার প্লেটের কিনারাগুলো বাঁকা হয়। তিথি, তুমি আমাদের সবাইকে রোজ রোজ এরকম আলাদা আলাদা প্লেটে খেতে দাও কেন বলো তো? এই তো কিছুদিন আগে আমাদের বিবাহবার্ষিকী অনুষ্ঠান পালন করলাম, তখন সবাই কত ভালো ভালো কাপ, ডিশ আর প্লেটের সেট দিয়েছে। খাওয়ার সময় ওইগুলো বার করতে পারো তো? না না, ওই নতুন কাপ, ডিশ, প্লেটে রোজ রোজ খাবার খেলে ওগুলো তো নষ্ট হয়ে যাবে। বাড়িতে যখন গেস্ট আসবে তখন আমি ওগুলো বার করব। আর তুমি যেটা বলছো সেটা বড় লোকের বাড়িতে হয়, যে প্রত্যেকদিন কাচের থালাই খাবার খাচ্ছে। আমরা মধ্যবিত্ত, তাই আমরা এরকম প্লেটেই খাবার খাবো। হ্যাঁ বুঝেছি, কখন আমাদের বাড়িতে গেস্ট আসবে আর তখন আমাদের কপালে ভালো ভালো প্লেটে খাবার খাওয়া জুটবে, তাই তো? অসহ্য করা একেবারে। এই বলে দীপক এবং তার পরিবার খাবার খেতে শুরু করে। কিছুক্ষণ খাবার খাওয়া মাত্রই তাদের জল তেষ্টা পেয়ে যায়। তাই তিথি রান্নাঘর থেকে জলের বোতল নিয়ে আসে। কিন্তু জলের বোতলের অবস্থা দেখে সবাই খুবই অবাক হয়। এ কি বৌদি, তুমি কোল্ড ড্রিঙ্কস এর প্লাস্টিকের বোতলে জল ভরে রেখে দিয়েছো? তুমি জানো না এগুলো ব্যবহার করে ফেলে দেওয়ার ম্যাটেরিয়াল? এরকম প্লাস্টিকের বোতলে রোজ রোজ জল খেতে নেই বৌদি। কি সুন্দর টেবিলের মাঝখানে একটা বড় জগ রাখা থাকবে, তাতে জল থাকবে। তুমি এসব কিছুই করো না। তুমি কি বলছোটা কি? আমি এত বড় বড় প্লাস্টিকের বোতলগুলো ফেলে দেব? এই প্লাস্টিকের বোতলে যখন কোল্ড ড্রিঙ্কস খাও তখন যখন ক্ষতি হয় না, তাহলে এই বোতলে করে জল খেলেও ক্ষতি হবে না। আর জগের মধ্যে বেশি জল ধরে না, তাই আমি প্লাস্টিকের বোতলে করে জল রেখে দিই। এভাবে বাড়ির বউয়ের সঙ্গে কথাই কেউ পেরে ওঠে না, তাই সবাই কোনো রকমে খাবার খেয়ে টেবিল ছেড়ে উঠে যায়। দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় আরো কিছুদিন কাটে। একদিন তিথি রান্নাঘরে গিয়ে সবার জন্য লুচি এবং আলুর দম রান্না করে। তখনই তার শাশুড়ি মা বিমলা দেবী সেখানে যায়। বিমলা দেবী দেখে যে তিথি কোনো মতে একটা ভাঙা বেলুন চাকির মধ্যে লুচি বেলছে, আর তার সাথে যে কড়াইতে রান্না করছে তার সাইড পুড়ে একেবারে কালো হয়ে গেছে। বৌমা, আমি আমার ছেলেকে বলে তোমার জন্য নতুন বেলুন চাকি কিনে দিচ্ছি। এরকম ভাঙা বেলুনে তুমি কতদিন লুচি বেলবে? এতে তো তোমার সময় নষ্ট হয়। আর তাছাড়া এই পুরানো কড়াই বাতিল করে দাও, এতে রান্না করো না। না না, পুরানো কোথায়? 5 বছর আগেই তো আমি এই কড়াইটা কিনেছি। একটু স্কচ ব্রাইট দিয়ে ঘষে দেব, তারপর আবার আগের মতো চকচক করবে। আমার এরকম ভাবে রান্না করতে কোনো কষ্ট হয় না। এভাবে শাশুড়ি মা ও বৌমার কথাই পেরে ওঠে না। দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে। একদিন চন্দ্রানী ঠিক করে সে সবার জন্য মটন কষা রান্না করবে। তাই সে রান্না করার জন্য রান্নাঘরে যায়। চন্দ্রানী মটন কষার মশলা তৈরি করবে বলে রসুন, আদা, লঙ্কা ইত্যাদি মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করতে শুরু করে। তখনই মিক্সার গ্রাইন্ডার আওয়াজ করে খারাপ হয়ে যায়, আর সেখান থেকে মশলা ছিটিয়ে রান্নাঘরের চারিদিকে গিয়ে পড়ে। ইস, কি অবস্থা! মিক্সিটাও পুরো খারাপ হয়ে গেছে। আমি কত শখ করে রান্না বান্না করবো বলে রান্নাঘরে এলাম, কিন্তু আমার গা হাত পায়ে একেবারে মশলা লেগে পুরো নোংরা হয়ে গেল। ঠিক তখনই সেখানে তিথি আসে।
আমি তোমাকে বলবো বলবো করে একদম ভুলে গেছি। আসলে কিছুদিন হলো মিক্সিতে একটু গন্ডগোল করছে, তাই যখন আমি মশলা পেস্ট করি তখন কোনো মতে চেপে ধরে মশলাগুলো বানিয়ে নিই। এক কাজ করো, তুমি রান্নাঘর থেকে যাও, তোমাকে রান্না করতে হবে না, আমি রান্না করে দিচ্ছি। কারণ তুমি এই রান্নাঘরের জিনিসপত্রগুলো ব্যবহার করতে পারবে না। এই রান্নাঘরের সব জিনিসপত্র একেবারে আমূল পরিবর্তন করে দিলেই আমি ব্যবহার করতে পারবো। আসলে তুমি কোনো কিছুই পরিবর্তন করতে দেবে না, না হলে কেউ এরকম ভাঙা মিক্সি ভাঙা ফ্রিজ ব্যবহার করতে পারে না। এই বলে চন্দ্রানী রাগ করে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। আর তিথি রান্নাঘর পরিষ্কার করে আবার কোনো মতে মিডল ক্লাস বৌদের মতো জোগাড় লাগিয়ে মিক্সি মেশিন আবার আগের মতো ঠিক করে দেয়। এভাবেই আরো কিছুদিন কাটে। একদিন চন্দ্রানী এবং তার দাদা শপিং করতে যায়। বাড়ি ফেরার সময় তারা একটা বড় রেস্টুরেন্ট থেকে খাবার কিনে নিয়ে আসে। তিথি, আজকে তোমাকে রান্না করতে হবে না, আমরা রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি আর চিকেন চাপ নিয়ে এসেছি। তুমি বরং ওই কন্টেনারগুলো থেকে আমাদের খাবারগুলো পরিবেশন করে দাও। হ্যাঁ ঠিক আছে, এখনই পরিবেশন করে দিচ্ছি। এই বলে তিথি সবাইকে রেস্টুরেন্টের খাবার পরিবেশন করে। সবার যখন খাওয়া দাওয়া হয়ে যায় তখন তিথি রেস্টুরেন্টের বাটিগুলো নিয়ে রান্নাঘরে যায়। সে প্রত্যেকটা প্লাস্টিকের বাটিগুলো একে একে ধুয়ে পরিষ্কার করে রেখে দেয়, কারণ সে রেস্টুরেন্টের বড় বড় প্লাস্টিকের টিফিন বাটিগুলো জমিয়ে রাখতে পছন্দ করে। যাক, আমি রেস্টুরেন্টের 100টা বাটি জমিয়ে ফেলেছি, এটা নিয়ে 102টা হলো। এবার আর লোকজনকে খাবার দিতে সমস্যা হবে না। এসব বাটিগুলোতে ভরে ভরে খাবার দিয়ে দেব। এত ভালো ভালো বাটি কেউ ফেলে দেয়? প্রত্যেকটা রেস্টুরেন্টে বাটিগুলোর জন্য আলাদা করে দাম খাবারের সঙ্গে ধরে রাখে। এই বাটিগুলো নষ্ট করার কোনো প্রশ্নই নেই। একদিন কলেজ থেকে আসার পর চন্দ্রানীর খুবই খিদে পায়, আর সে ফ্রিজ খুলে দেখে ফ্রিজের মধ্যে রেস্টুরেন্টের 3টে টিফিন বাটি রাখা আছে। আগের দিন আমি আর দাদা বিরিয়ানি নিয়ে এসেছিলাম, মনে হচ্ছে কিছুটা বিরিয়ানি বেঁচে আছে, তাই বৌদি ফ্রিজে রেখে দিয়েছে। আমি বরং এই বিরিয়ানি গরম করে খেয়ে নিই। এই বলে চন্দ্রানী সেই টিফিন বাটি মাইক্রোওভেনের মধ্যে ঢুকিয়ে দেয়, কিন্তু সেই মাইক্রোওভেন কিছুতেই চলে না। 10 বার বোতাম টেপার পর শেষ পর্যন্ত মাইক্রোওভেন কোন রকমে কাজ করে। কিছুক্ষণ পর চন্দ্রানী যখন সেই প্লাস্টিকের টিফিন বাটি নিয়ে খেতে বসে তখন এ কি, এর মধ্যে তো আলু আর বেগুন ভাজা রাখা। আমি ভাবলাম বৌদি হয়তো বিরিয়ানি বাঁচিয়ে রেখে দিয়েছে। এরকম কেউ রেস্টুরেন্টের বাটিতে আলু আর বেগুন ভাজা রাখে নাকি? সত্যি বৌদি, তোমাকে নিয়ে আমি আর পারছি না। দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে। একদিন চন্দ্রানী জিম থেকে বাড়িতে ফিরে এসে ঠিক করে সে দুধের মধ্যে প্রোটিন শেক গুলে খাবে। তাই চন্দ্রানী রান্নাঘরে গিয়ে 1 কাপ দুধ গরম করে তার মধ্যে প্রোটিন শেক মিশিয়ে খেয়ে নেয়। কিন্তু দুঃখের বিষয় সেটা প্রোটিন শেক নয়, বরং সেই কৌটোর মধ্যে নুন রাখা থাকে। ছি, থু, এর মধ্যে কি রেখেছো বৌদি? এটা তো প্রোটিন নয়। তুমি আমার প্রোটিন শেকের কৌটোর মধ্যে নুন ভরে রেখে দিয়েছো। ইস বাবারে বাবা, আমি কতটা নুন খেয়ে ফেললাম। ছি। আরে তুমি প্রত্যেক মাসে একটা করে নতুন প্রোটিন শেকের কৌটো নিয়ে আসো, আর সেটা যখন শেষ হয়ে যায় আমি তখন সেগুলো রান্নাঘরে মশলা রাখার জন্য ব্যবহার করি। তাই তুমি যখন প্রোটিন শেক খাবে তখন আমাকে জিজ্ঞাসা করে নেবে যে কোন কৌটোতে তোমার প্রোটিন শেক রাখা আছে। যা দেখে চন্দ্রানী রাগ করে সেখান থেকে চলে যায়। এভাবেই আরো কিছুদিন কাটে। একদিন দীপক এবং চন্দ্রানী দুজনে মিলে ঠিক করে তারা বাড়িতে মডিউলার কিচেন তৈরি করবে, কিন্তু তিথি কিছুতেই রাজি হতে চায় না। দেখো চন্দ্রানী, আমি কিন্তু এই বাড়ির বৌমা, আর এই রান্নাঘরে সারা জীবন আমি রান্না করব। তুমি যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে যাবে তখন তুমি তোমার বরের টাকায় মডিউলার কিচেন বানিয়ে নেবে, কিন্তু আমার জন্য এই মিডল ক্লাস কিচেনই ঠিক আছে। আমার রান্নাঘর নিয়ে তো কোনো সমস্যা নেই, তাই তোমরা দয়া করে কোনো রকম নড়াচড়া করো না। আমার যখন বিয়ে হয়ে যাবে তখন দেখা যাবে, কিন্তু এখন আমি আর দাদা মিলে ঠিক করেছি এই রান্নাঘর বদলে আমরা একটা মডিউলার কিচেন বানাবো, যেখানে একই রকমের দেখতে সুন্দর সুন্দর মশলা রাখার কৌটো থাকবে, সুন্দর গ্যাস ওভেন থাকবে, সুন্দর সুন্দর কাপ প্লেট থাকবে, আর তার সাথে ভাঙাচোরা ফ্রিজ, মিক্সি, মাইক্রোওভেন সব আমরা বাতিল করে দেব। রান্নাঘরে আমরা একটা সুন্দর চিমনিও বসাবো। হ্যাঁ বোন, তুই একদম ঠিক কথাই বলেছিস। তাহলে আমি লোন নিয়ে ওই সমস্ত জিনিস কিনে নেব। তোমরা যদি এসব কিছু করো তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব, কারণ আমি একদম বাজে টাকা নষ্ট করতে পছন্দ করি না। আর তাছাড়া এই রান্নাঘরে আমার তো রান্না বান্না করতে কোনো অসুবিধা হচ্ছে না। তোমরা যখন যা খেতে চাও আমি তো তখন তোমাদেরকে রান্না করে দিই, তাহলে তোমাদের অসুবিধা কোথায়? তিথি এই কথা বললে চন্দ্রানী আর দীপককে কোনো কথা বলে না। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। হঠাৎই একদিন দীপক নাচতে নাচতে বাড়িতে ফিরে আসে।
কারণ সেই নাকি 5 লক্ষ টাকার লটারি জিতেছে। দীপকের কাছে এরকম 5 লক্ষ টাকা ক্যাশ দেখে তার পরিবারের সবাই খুবই খুশি হয়। তুমি 5 লক্ষ টাকা লটারিতে জিতেছো? আমি তোমাকে বলেছিলাম না দীপক যে তুমি লটারির কাটা মোটেই বন্ধ করো না, দেখবে একদিন না একদিন তুমি বেশি বেশি টাকা পাবে। তার মানে আজকে তুমি সত্যি 5 লক্ষ টাকা পেয়ে গেছো। আমি খুব খুশি হয়েছি। আজকে আমি বাড়িতে সবার জন্য পাঁঠার মাংস রান্না করব। এই বলে তিথি যখন রান্নাঘরে যায় তখন সে দেখে যে গ্যাস ওভেন কিছুতেই জ্বলছে না। অন্যদিকে তার রান্নাঘরে যে ইন্ডাকশন ওভেন থাকে সেটাও খারাপ হয়ে বহুদিন ধরে পড়ে থাকে। তাই তিথি খুবই বিপদে পড়ে। আচ্ছা বৌদি, দাদা যখন লটারির টিকিট পেয়ে গেছে তখন 1 লক্ষ টাকা খরচা করে মডিউলার কিচেন বানাতে কি যায় বলো তো? আর তুমি তো নিজেই দেখছো এখন গ্যাস ওভেনটাও খারাপ হয়ে গেছে। তাহলে তুমি এবার কি করে রান্না বান্না করবে? বেকার বেকার একটা নতুন গ্যাস ওভেন না কিনে আমরা পুরো রান্নাঘরটাই পাল্টে ফেলি না, তাহলে দেখবি তোমার রান্না করতে খুব ভালো লাগবে। চন্দ্রানী অনেকবার করে জোর করলে তিথি আর কিছু বলতে পারে না, কারণ তিথি অনেক ভাবনা চিন্তা করে দেখে সত্যি 5 লক্ষ টাকা ফ্রিতে পেয়ে তার মধ্যে যদি 1 লক্ষ টাকা দিয়ে মডিউলার কিচেন বানানো যায় তাহলে জিনিসটা মন্দ হবে না। অন্যদিকে তিথির বাপের বাড়িতেও তার বৌদির এরকম সুন্দর মডিউলার কিচেন আছে, তাই তিথির মনে মনে একটু হিংসা হয়। এই সমস্ত কিছু ভাবনা চিন্তা করে তিথি শেষ পর্যন্ত রাজি হয়। ঠিক আছে, তোমার দাদাকে বলো আমার জন্য একটা মডিউলার কিচেন বানিয়ে দিতে। তিথি রাজি হলে বাড়ির প্রত্যেকে খুবই খুশি হয়। দীপক আর এক মুহূর্ত দেরি করতে চায় না। 10 দিনের মধ্যেই সে তার বউয়ের জন্য 1 লক্ষ টাকা খরচা করে মডিউলার কিচেন বানিয়ে দেয়। কিন্তু ব্যাপারটা হলো দীপক কোনো লটারির টিকিট জেতেনি। সে কয়েক বছর ধরে একটা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেছিল। সেই ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে সে 5 লক্ষ টাকা বাড়িতে নিয়ে আসে, কিন্তু সেই বিষয়ে তিথি কিছুই জানতে পারে না। কারণ তিথি যদি ব্যাপারটা জানতো তাহলে সে কিছুতেই নতুন রান্নাঘর তৈরি করার জন্য রাজি হতো না। এভাবেই শেষ পর্যন্ত দীপকের প্রচেষ্টার কারণে তিথি মিডল ক্লাস কিচেন বাদ দিয়ে মডিউলার কিচেনে রান্নাবান্না করতে শুরু করে। কিন্তু এখনো পর্যন্ত সেই মডিউলার কিচেনে রেস্টুরেন্টের বিভিন্ন রকমের টিফিন বাটি এবং কোল্ড ড্রিঙ্কসের বোতল একই রকম ভাবে বিরাজমান থাকে। মোহনা তার বাবা মায়ের সঙ্গে একটি শহরে থাকতো। সে সেই শহরেরই একটি নামিদামি স্কুলে পড়তো। মোহনা পড়াশোনায় খুবই ভালো ছিল, সবকিছু ঠিকঠাক ভাবেই চলছিল। কিন্তু হঠাৎই তাদের স্কুলের শালিনী ম্যাডাম ক্লাস টিচার হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকেই মোহনার যত সমস্যা শুরু হয়। তোমরা নিশ্চয়ই জেনেই গেছো আমি তোমাদের নতুন ক্লাস টিচার, আর এবার থেকে এই ক্লাসে আমি যা বলবো তাই হবে। ক্লাসে আমি কোনো রকমের অভদ্রতামি সহ্য করব না, এই আমি আগেই বলে দিলাম। এই ম্যাডামটাকে তো দেখে মনে হচ্ছে খুব রাগী হবে, আর রাগী ম্যাডাম মানে পুরো একটা বছর বরবাদ। আমরা তো ক্লাস 8-এ পড়ি, আর কত বছরই বা স্কুলে থাকবো। তারপরেও যদি এরকম রাগী কেউ প্রত্যেকদিন বিরক্ত করতে আসে তাহলে তো খুব সমস্যা হবে। আর একটা কথা, আমার পায়ে একটু সমস্যা আছে, আর সেই কারণেই আমি এই 3 তলায় এসে তোমাদের ক্লাস করাতে পারবো না। আমি প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলেছি, উনি বলেছেন 1 তলায় স্টোর রুমটাকে পরিষ্কার করিয়ে ওই ঘরটাতে তোমাদের বসার ব্যবস্থা করে দেবেন। কিন্তু ম্যাডাম ওই ঘরটা তো খুব গরম আর খুব ছোট, আমরা অতজন মিলে ওই ঘরটাতে বসলে আমাদের তো অনেক কষ্ট হবে। রাহুল ঠিক বলেছে ম্যাডাম, ওই ঘরটার পাখাটাও ভালো নয়, আর জানালাগুলো খুব ছোট ছোট। আমরা এতজন মিলে ওই ঘরে কি করে ক্লাস করব? এই স্কুলের স্টুডেন্টরা যে এতটা স্বার্থপর তা তো আমি আগে জানতাম না। আমার পা ব্যথা, তার কোনো মূল্য নেই তোমাদের কাছে? শুধু নিজেদের গরম লাগার কথাই ভাবছো। আর অন্য কেউ কিছু বলার আগেই শালিনী ম্যাডাম সেখান থেকে উঠে চলে যায়, এবং কিছুক্ষণের মধ্যেই তাদের স্কুলের পিয়ন সেখানে এসে মোহনাদের ক্লাসের সমস্ত ছাত্রছাত্রীদেরকে ডেকে 1 তলা স্টোর রুমে বসতে বলে। সেই ঘরটাতে যেতেই মোহনা এবং তার বন্ধু বান্ধবদের শরীর খারাপ হতে শুরু করে। ঘরটা এতটাই ছোট ছিল যে সেখানে তারা সবাই ঠিক করে বসতেও পারছে না। তাও মোহনাদের ক্লাসের সবাই এই গরমে ওই গরম স্টোর রুমের মধ্যেই মানিয়ে নিতে থাকে। দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে। গরম কমার বদলে যেন বাড়তেই থাকে, আর তার সঙ্গে বাড়তে থাকে মোহনা ও তার ক্লাসের বাকি বন্ধুদের গরমের কষ্ট। কিছু কিছু ছেলে মেয়ে তো প্রায় দিনই স্কুলেই আসে না। এত গরমে এভাবে ক্লাস করা যায়? ম্যাডামের নিজের মাথার উপর তো একটা পাখা সারাক্ষণ ঘুরতে থাকে, আর এদিকে আমরা একটু জানালা খুলতে বললেও ম্যাডাম চিৎকার করে ওঠে, আমি গরমে পুরো গলে যাচ্ছি।
চুপ কর মোহনা, আস্তে কথা বল, তা না হলে ম্যাডাম তোকে আবারও শাস্তি দেবে। গরম তো আমারও লাগে, কিন্তু আমাদের ক্লাস টিচারই যদি আমাদের সমস্যা না বোঝে তাহলে আমাদের এখানে কষ্ট পেয়েই বার কি হবে বলতো? ম্যাডাম নিজে তো কি সুন্দর হালকা পাতলা জামা কাপড় পরে স্কুলে আসে। ম্যাডাম কি জানে না আমাদের স্কুলের জামাগুলো ফুল হাতা আর কত মোটা? এই জামাগুলো ফ্যানের তলায় বসলেও মানুষ ঘেমে যাবে, আর সেখানে আমাদের ফ্যানের থেকে কত দূরে বসতে হচ্ছে। তোরা তো তাও স্কার্ট পরিস, তোদের পায়ে হাওয়া লাগে, আমাদের তো ফুল প্যান্ট পরতে হয়। আমাদের কতটা গরম লাগে একবার ভাবতো। আমি জানি না তোরা কেউ কিছু করবি কি করবি না, তবে আমি আমাদের অসুবিধার কথা প্রিন্সিপাল স্যারকে ঠিকই বলবো। এই গরমে আমার আর ভালো লাগছে না। তাদের কথা বলা শেষ হওয়ার আগেই তাদের ক্লাস টিচার অর্থাৎ শালিনী ম্যাডাম সেখানে চলে আসে। সে ক্লাসে এসেই তার ক্লাসের সমস্ত স্টুডেন্টদেরকে এক জায়গায় জড়ো হয়ে কথা বলতে দেখে খুবই রেগে যায়। তোমরা কি স্কুলে গল্প করতে আসো? কোথায় সবাই বই খাতা সাজিয়ে রেখে আমার জন্য অপেক্ষা করবে তা নয়, উল্টো তোমাদের ব্যাগ এক জায়গায় আর তোমরা আর এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছো। কি এত গল্প হচ্ছে শুনি? আমরা গল্প করিনি ম্যাডাম, আমরা শুধু এটাই বলছিলাম যে আমাদের এই ক্লাসরুমটাতে খুব গরম লাগে। এই ক্লাসরুমটাতে শুধু আপনার টেবিলের উপরেই একটা পাখা আছে, আর কোথাও পাখা নেই। এত গরমে শান্তিতে বসতেও পারি না আমরা। আপনি একটু প্রিন্সিপাল স্যারকে বলবেন আমাদের ক্লাসে আর একটা পাখা লাগিয়ে দেওয়ার জন্য। প্রিন্সিপাল স্যার কি আমার বন্ধু হয় যে আমি ওনাকে আমার ক্লাসে পাখা লাগিয়ে দেওয়ার কথা বলবো? সারা স্কুলে কারোর তো এত অসুবিধা হয় না, যত অসুবিধা তোমাদের ক্লাসেই হয় কেন? আমাদের ক্লাসের জানালাগুলো তো সব বন্ধ থাকে, বাইরে থেকেও তো হাওয়া আসে না, আমাদের খুব কষ্ট হয় ম্যাডাম। আপনি প্রিন্সিপাল স্যারকে বললে আপনার কথা প্রিন্সিপাল স্যার নিশ্চয়ই শুনবে। কত বড় বড় মনীষীরা আলো ছাড়া পাখা ছাড়া পড়াশোনা করে বিশ্ববিখ্যাত হয়ে গেল, আর তোমাদের ক্লাসরুমে একটা পাখা লাগানো আছে বলে তোমাদের সমস্যা হচ্ছে। আর জানালাটা তো তোমাদের ভালোর জন্যই বন্ধ করা হয়, যাতে বাইরে থেকে রোদ ঢুকতে না পারে। আমি এসব ভুলভাল আবদারের কথা প্রিন্সিপাল স্যারকে বলতে পারবো না। আপনার পায়ের অসুবিধার জন্য আমাদের ক্লাসরুমটা তো আপনিই পাল্টেছিলেন, তাই ভাবলাম এই কথাটা যদি আপনি প্রিন্সিপাল স্যারকে বলেন তাহলে হয়তো কাজ হবে। ঠিক আছে ম্যাডাম, তাহলে আমরাই বলবো, কারণ এই গরমে সারাদিন বসে থেকে ক্লাস করলে আমরা অসুস্থ হয়ে যাব। মোহনা অত্যন্ত স্পষ্টবাদী একজন মেয়ে ছিল, আর পৃথিবীর সমস্ত শিক্ষক শিক্ষিকাদের মতোই মালিনী ম্যাডামেরও মনে হয়েছিল মোহনা তার মুখে মুখে উত্তর দিচ্ছে। তাই সে প্রথম দিন থেকেই মোহনাকে একেবারেই পছন্দ করতে পারে না। সুযোগ পেলেই শালিনী ম্যাডাম মোহনাকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রেখে দেয়। এমনই একদিন মোহনার গরমে কষ্ট হচ্ছিল বলে সে তার চুল উঁচু করে খোপার মতো করে বেঁধে রাখে। শালিনী ম্যাডাম ক্লাসে এসে তাকে এমন অবস্থায় দেখে খুবই রেগে যায়। স্কুলে পড়াশোনা করতে আসো নাকি ফ্যাশন শো করতে আসো? স্কুলের ইউনিফর্ম অনুযায়ী তোমার দুটো ছুটি বেঁধে রাখার কথা, তুমি এটা কিরকম করে চুল বেঁধেছো? স্টাইল হচ্ছে স্টাইল? আমার তো চুল খুব লম্বা, আর লম্বা চুল সবসময় ঘাড়ের কাছে পড়ে থাকলে আমার খুব গরম লাগে ম্যাডাম, সেই জন্যই আমি চুলটা উঁচু করে বেঁধে রেখেছি। তোমার ক্লাসে এতজন মেয়ে আছে, তাদের মধ্যে শুধু তোমারই এত গরম লাগছে যে স্কুলের ইউনিফর্মটাই তুমি ভুলে যাচ্ছ? দুদিন পর তো বাড়ির জামা কাপড় পরে স্কুলে চলে আসবে, গরম লাগছে বলে। আমি চুলটা এক্ষুনি ঠিক করে নিচ্ছি ম্যাডাম, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। আবার ঢং করে আমার কাছে ক্ষমা চাইতে হবে না, বাইরে গিয়ে দাঁড়িয়ে পড়ে চুপচাপ। শুধু শুধু ক্লাসে থেকে গোটা ক্লাসটাকে নিজের মতো বখাটে বানাতে হবে না, বেরিয়ে যাও এক্ষুনি। এই ঘটনা মোহনার জীবনে নতুন কিছু নয়, তাই জন্য সে কিংবা তার ক্লাসের কেউই আর এই বিষয়ে বেশি মাথা ঘামায় না। এইভাবে আরো কয়েকদিন কাটে। তাপমাত্রা সহ্যের সীমারেখা ছাড়িয়ে 44 ডিগ্রিতে পৌঁছে যায়। এমন অবস্থায় মোহনা কিছুতেই স্কুলে যেতে চায় না। এই মোহনা, তুই এখনো স্কুলের জন্য তৈরি হসনি কেন? তাড়াতাড়ি যা, রেডি হয়ে নে, এক্ষুনি কিন্তু স্কুল বাস চলে আসবে। আর এই বাস যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু আমি স্কুলে দিয়ে আসতে পারবো না। আমি তো স্কুলে যেতে চাই না মা, বাড়িতে থাকলে আমি শান্তি করে একটু পড়াশোনা করতে পারবো। স্কুলে গরমে আমার মাথা খারাপ হয়ে যায়, আমার দম বন্ধ হয়ে আসে। গরম কি তোর একারই লাগে? আর কোনো ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে না? ক্লাস 8-এ উঠতে না উঠতেই এসব বাহানা দিয়ে স্কুল কামাই করা শুরু হয়ে গেল। আমি ইচ্ছে করে কামাই করতে চাইছি না মা, আমি সত্যি বলছি, আমার স্কুলে খুব শরীর খারাপ হয়, আর তার উপরে আজকে এত গরম, আমি আজকে স্কুলে গেলে মরেই যাব। এতদিন তো এই স্কুলেই পড়েছিস, তখন তো শীত গ্রীষ্ম বর্ষা কোনো কালেই স্কুলে যাওয়া নিয়ে তোর কোনো সমস্যা হতো না, তাহলে এখন হঠাৎ করে কি হচ্ছে?
মাকে এসব কিছু বলা যাবে না। মা জানতে পারলেই মায়ের বান্ধবীদের গ্রুপে গিয়ে বলে দেবে, আর তারপর সবাই মিলে শালিনী ম্যাডামের সঙ্গে দেখা করতে যাবে। এতে আর তো কারোর কোনো সমস্যা হবে না, শুধু শালিনী ম্যাডাম স্কুলে আমার বাচ্চাটা মুশকিল করে দেবে। এই সমস্ত কথা ভেবে মোহনা তার মাকে কিছু জানায় না। সে আর কোনো ঝামেলায় জড়াতে চায় না বলে চুপচাপ স্কুলের জন্য তৈরি হয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই মোহনা স্কুলে পৌঁছে যায়। বাধা ধরা টাইমেই তাদের ক্লাসও শুরু হয়ে যায়। ক্লাস করতে করতে মোহনার খুবই জল তেষ্টা পায়, কিন্তু তাড়াহুড়ো করে স্কুলে আসায় সে জলের বোতল, টিফিন সবকিছুই আনতে ভুলে যায়। সে তার পাশের বেঞ্চে বসে থাকা রাহুলকে ফিসফিস করে জল দেওয়ার কথা বলে। এই রাহুল, তোর কাছে জল আছে? একটু দিবি রে, আমি আজকে জলের বোতলটা আনতে ভুলে গেছি, খুব জল তেষ্টা পেয়েছে। ম্যাডাম তো সবে মাত্র লিখতে দিল, এখন তুই যদি জল খাস আর ম্যাডাম যদি তোকে জল খেতে দেখে ফেলে তাহলে কিন্তু খুব বকা খাবি। এখন জল না পেলে আমি মরে যাব। আমার প্রাণ বাঁচানোটা বকা খাওয়ার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। তুই তাড়াতাড়ি জলটা দে। মোহনা কাউকে কিছু না বলেই লুকিয়ে লুকিয়ে জল খেতে থাকে এবং শালিনী ম্যাডাম তাকে লুকিয়ে লুকিয়ে জল খেতে দেখে ফেলে। মোহনা সবেমাত্র এক ঢোক জলই খেয়েছিল, আর তারপরেই শালিনী ম্যাডাম ক্লাসের সকলের সামনে মোহনার হাতে খুব জোরে জোরে বেতের বাড়ি মারে, সেই সঙ্গে তাকে ক্লাসের বাইরে বের করে দেয়। বেচারি মোহনা জল তেষ্টা পাওয়া সত্ত্বেও ঠিকভাবে জলও খেতে পারে না। সে অনেকবার ম্যাডামের কাছে জল খাওয়ার অনুমতি চাইলেও শালিনী ম্যাডাম তাকে অনুমতি দেয় না। আমি বাইরে দাঁড়াবো ম্যাডাম, আপনি আমাকে একটু জলটা খেতে দিন। জল না খেলে বাইরে দাঁড়ালে আমার শরীর খারাপ হতে পারে। আমি সত্যি বলছি, জল খেয়েই আমি ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকবো। তুমি বড়দের কথার এত অবাধ্য কিভাবে হও? তোমাকে বলছি না বাইরে যেতে? প্রথম দিন থেকে দেখছি তুমি অভদ্রদের মতো আচরণ করো, মুখে মুখে তর্ক করো। প্রত্যেক দিন ক্লাসের 15-20 মিনিট তুমি নষ্ট করো। জলের বোতলে যদি তুমি হাত দিয়েছো, তাহলে যেই বেতের বাড়িটা তুমি এক্ষুনি খেলে সেরকমই আরো 10টা বেতের বাড়ি তোমার হাতে পড়বে। ম্যাডামের কথা শুনে মোহনা এবং তার ক্লাসে সকলে খুব ভয় পেয়ে যায়। তারা কেউই আর শালিনী ম্যাডামকে কোনো বাধা দেয় না। মোহনা জল তেষ্টায় কাতর হয়ে কাঁদতে কাঁদতে ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকে। শালিনী ম্যাডাম নিজের মতো ক্লাস করাতে থাকে। কিছুক্ষণ পরেই হঠাৎই স্কুলের পিয়ন মোহনাদের ক্লাসে এসে উপস্থিত হয়। ম্যাডাম, আপনাকে 3 তলার স্টাফ রুমে আমাদের প্রিন্সিপাল স্যার ডেকেছেন। ক্লাস শেষ করেই আগে আপনাকে স্যারের সাথে কথা বলতে যেতে বলেছেন, বেশি দেরি করবেন না যেন। এই পায়ে ব্যথা নিয়ে আমি এবার কিভাবে 3 তলায় যাব? ওরে বাবা, এই গরমের মধ্যে এতটা যেতে হবে, এটা ভেবেই তো আমার শরীর খারাপ করছে। কিছুক্ষণ পরে ক্লাস শেষ করেই শালিনী ম্যাডাম 3 তলা স্টাফ রুমের দিকে যেতে শুরু করে। 1 তলা উঠেই গরমে আর পা ব্যথায় তার শরীর খারাপ করতে শুরু করে। তবুও কষ্ট করে সে 3 তলা স্টাফ রুম পর্যন্ত পৌঁছায়। সেখানে গিয়ে চেয়ারে বসতে চাইলেও প্রিন্সিপাল স্যার তাকে একবারও নিজে থেকে চেয়ারে বসার কথা বলে না। জল তেষ্টায় শালিনী ম্যাডামের গলা একেবারে শুকিয়ে আসে। স্যার, আমি একটু বসতে পারি? আর আপনার কাছে কি জল আছে? আমার খুব জল তেষ্টা পেয়েছে, একটু জল দিন না স্যার। আমার কাছে তো জল নেই। আমার কাছে যে জলটা ছিল সেটা কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেছে। পিয়নকে আনতে পাঠিয়েছি, ও আসলেই খেতে পারবেন। আপনি আমাকে কেন ডেকেছেন স্যার? আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, বিশ্বাস করুন। আমি কি একটু বসবো? আমার খুব জল তেষ্টা পেয়েছে। এভাবে আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে আমি হয়তো মাথা ঘুরে পড়েই যাব। প্রত্যেকদিন মোহনাকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে দেওয়ার সময় আপনার এই জিনিসগুলো মনে থাকে না? একটা ওইটুকু বাচ্চা মেয়েকে আপনি জল পর্যন্ত খেতে দেননি আজকে। এত সমস্যা কেন আপনার ওকে নিয়ে? হ্যাঁ, স্পষ্ট কথা বলে, তাই তো? আপনার জন্য যদি শরীর খারাপ হয়ে যায় আর ওর অসুস্থতার জন্য স্কুল কর্তৃপক্ষ যদি আপনাকে দায়ী করে, আপনি সেই দায়ভার সামলাতে পারবেন তো? আপনি এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। শালিনী ম্যাডাম অনেকবার তার ভুল স্বীকার করে ক্ষমা চায়, কিন্তু প্রিন্সিপাল স্যার তাকে ক্ষমা করে না। শালিনী ম্যাডাম মোহনাদের স্কুল ছেড়ে চলে যায়। তারপর থেকে মোহনা এবং তাদের ক্লাসের সকলে তাদের পুরানো ক্লাসে ফিরে যেতে পারে এবং সবকিছুই আগের মতো হয়ে যায়।